আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন 4 মাসের মতো তিনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে আছেন। এর আগে সরকার বিরোধী যেই প্রোপাগান্ডা ছিল, প্রচার ছিল, সেখানে আমরা তার মনে হয় কিছু সাক্ষাৎকার দেখেছিলাম। নানা বিষয়ে তিনি তার বিশেষজ্ঞ মতামত দিতেন। তো 17 বছর ধরে যেহেতু আমরা অনেক কিছু শুনে আসছি যে হাসিনা সরকার এই করেছে, এই চুক্তি করেছে, এই চুক্তিতে ভুল হয়েছে, এই করেছে, এই চুক্তিতে ভুল করেছে, এখানে দেশের স্বার্থ বিলিয়ে দিয়েছে, এখানে স্বার্থ বিলিয়ে দিয়েছে। তো চুক্তিগুলা আমরা বলেছি বৈষম্যমূলক চুক্তি, বাংলাদেশের স্বার্থ দেখা হয়নি। তাহলে এই ধরনের চুক্তিগুলো এখন যেহেতু 4 মাস হয়ে গেল, সেটা প্রকাশ করা হয়নি। দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করার কথা ছিল, সেটা প্রকাশ করা হয়নি। পেপারে শুধু আবছা আবছা করে এটা ওটা বলে যাচ্ছে, গত সরকার যেমন করে বলতো। তো সত্যিকার তথ্য উপাত্ত দিয়ে যেটাকে পরিবীক্ষণ নিরীক্ষণ করে যে জিনিসগুলো আসবে, সেই জিনিসগুলো এখনো কেউ দিচ্ছে না বা দেয়নি। অথবা আমাদের পরিবেশ মানে অধিদপ্তর, পরিবেশ মন্ত্রণালয় যিনি আছেন রেজওয়ানা হাসান, তিনি আমাদের নদীগুলোর ক্ষেত্রে অনেক কিছু করতে পারতেন। তো তারা সেন্ট মার্টিন নিয়ে আছেন, এটা ওটা অনেক কিছু নিয়ে, পানি জগ এগুলো নিয়ে আছেন। যে কাজগুলো করা দরকার ছিল, আমি একটা জিনিস গতকালকে দেখেছি যে চায়নাতে যেটা হয়েছে, যেহেতু উন্নত হয়েছে, তারা যেহেতু প্রচুর প্রোডাকশন করেছে, পৃথিবীর প্রোডাকশন হাউস, তাদের নদীগুলো সব কী হয়ে গেছে, দূষণে নষ্ট হয়ে গেছে। এখন ওই পানিতে টাচ পর্যন্ত করা যায় না, খাওয়া বা চাষের জন্য ব্যবহার করা তো পরের কথা। সো বাংলাদেশেও আমরা দেখেছিলাম যে শীতলক্ষা বা বুড়িগঙ্গা, এটার পানি প্রচুর দূষিত ছিল এবং মাছ মারা যেত। সো উন্নতির দিকে বাংলাদেশের ক্ষেত্রে একটা ভালো দিক হচ্ছে, বাংলাদেশ ছোট একটা দেশ এবং বাংলাদেশ বঙ্গোপসাগরের কাছাকাছি আছে। সুতরাং এখানে উপর থেকে যে পানিগুলো আসে, পানির ফ্লোটা একটু বেশি হবে। বাংলাদেশ একটা ডেল্টা এলাকাতে আছে, সুতরাং আমরা যদি চেষ্টা করি, আমরা এই দূষণটাকে আমরা কি করতে পারি, ম্যানেজ করতে পারি। এবং আমাদের সামনের যে কঠিন সময় ইকোনমিতে, অথবা আমাদের কৃষি উৎপাদনে, অথবা আমাদের শিল্প উৎপাদন বাড়ানোর দিক থেকে, অথবা আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণের দিক থেকে আমাদের কিন্তু প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কারণ আমাদের ইকোনমিটা চায়নার উপর ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু চায়না ধীরে ধীরে সে নিজেই তার অর্থনৈতিক যেই সুপিরিয়রিটি ছিল সেটা হারাচ্ছে। কারণ তাদের এজিং পপুলেশন দিন দিন বাড়তেছে, তাদের উৎপাদন কমে যাচ্ছে, যে তাদের নদী নদীতে যেটা হচ্ছে, দূষণ বেড়ে গেছে। আর সারা পৃথিবী যেহেতু তাদের এখন আগে যেটা ছিল না, চায়না থেকে জিনিসপত্রগুলো বাইরের দিকে যেতে পারতো, চায়নার প্রত্যেকটা মানুষের প্রোডাকশান বেশি ছিল। এখন যেহেতু বৃদ্ধ মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, সো চায়না তাদের ওই এজটা দিন দিন হারিয়ে ফেলছে। চায়নাকে এখন যেদিকে যেতে হবে সেটা হচ্ছে সবার সাথে মোটামুটি ক্ল্যাশে যেতে হবে, মিলিটারি সুপিরিয়রিটি পেতে হবে, এবং সেদিকেই তারা ধীরে ধীরে হাঁটছে। এবং আমরা আশা করছি, হয়তো আমাদের যে প্রেডিকশান সেটা হচ্ছে সামনের পৃথিবীতে মোটামুটি যুদ্ধ বিগ্রহের একটা দিকে যেতে পারে। কারণ দুটো সমশক্তি ভাগে ভাগে লড়াই হলে তখন চারদিকে কেওস হয়। পৃথিবীতে একটা মাত্র ভাগ থাকতে পারে না, এটা হচ্ছে লিডারশিপের সিম্পল প্রিন্সিপল। লিডারশিপ যদি ডিফাইন্ড পাথ যদি না থাকে, সেক্ষেত্রে কেওস ছাড়া অন্য কিছু আসে না। সুতরাং যেহেতু বাগে বাগে কিছুদিন লড়াই চলবে, সুতরাং আমেরিকা এবং চায়নার মধ্যে, যদিও আমেরিকা অনেক আগানো, সো চায়না হয়তো তার কাছেও যেতে পারবে না, কিন্তু চায়না তাদের যেই অবজেক্টিভ সুপিরিয়রিটি পাওয়া, সেদিক থেকে তো তারা পিছু হবে না, তারা চেষ্টা চালিয়ে যাবে। অন্যদিকে আমেরিকা নানা রকমের ট্রেড ব্যারিয়ার দিতেই থাকবে। সো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, তাহলে সেটা কী ছিল, সেটা হচ্ছে আমাদের সরকারের কী কী করণীয় ছিল। নদীর পানি নিয়ে একটা কাজ করতে পারতো, নদীর নাব্যতা নিয়ে কাজ করতে পারতো, আমাদের যেই চুক্তিগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করতে পারতো, মেধাভিত্তিক যোগ্যতাভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করতে পারতো, যে সংস্কার, গঠনমূলক সংস্কারের কাজে হাত দিতে পারতো, যেগুলো স্বল্পকালীন সময়ের মধ্যে করা যায়, যেগুলোতে খুব বেশি সংস্কারের উপর বসে থাকতে হয় না, যেগুলো এক্সিস্টিং যেই আইন কানুন আছে সেগুলো দিয়ে অনেক কিছু করা যায়। কিন্তু আমরা দেখেছি তারা সহজের পথে না হেঁটে তারা ঘোলা পানির দিকে হেঁটেছে, এবং এখন সারা বাংলাদেশে কেওটিক সিচুয়েশন বিরাজ করছে। সো আল্লাহ আমাদেরকে সুশাসনের যে নিয়ামক, সুশাসক আমাদেরকে দান করুন, আমরা ভালো অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে আমরা উত্তরণ করতে পারি, সে তৌফিক দান করুন। ভালো থাকুন।